হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তো ইতিমধ্যে কিন্তু আমরা হিমু উপন্যাসের 33টি পর্ব আপলোড করেছি এবং আজকে তো 34 নম্বর পর্বটি নিয়ে আলোচনা করব। এবং অভিজ্ঞতার পরে গল্পতে কী হয়েছিল। আর আজকে আমরা যে নতুন উপন্যাসটি শুরু করেছি সেটা হচ্ছে ময়ূরাক্ষী। তো আপনারা যদি এর আগে ময়ূরাক্ষী উপন্যাসটি পড়ে থাকেন অবশ্যই জানাবেন, এবং হিমুর ক্যারেক্টারটা কেমন লেগেছিল আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর একটা কথা, যদি আপনাদের হিমুর সাথে পরিচিত থাকেন তাহলে সেটা কমেন্টে জানাবেন। কত সাল থেকে আপনি হিমু গল্পটি পড়ছেন, উপন্যাসটি পড়ছেন অবশ্যই জানাবেন। তো আমরা গত পর্ব দেখেছিলাম যে হিমুর বাবা মারা যাবার পর হিমুর মামা কিন্তু তাকে তাদের বাড়িতে নিয়ে আসে। সো তারপরে ওইখানে অনেক লোকজন ছিল, মানে একটা বড় বড় রকমের পরিবার। তো ওইখানে হিমুর মোটামুটি খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। তো চলেন তারপরে দেখা যাক কি হয়েছিল। তার মেজো মামা মারা যাওয়ার পর তখন সেই গল্প শুরু হয়। মামা সই করলেন, মামা গেলেন থানাতে। মামা মরার আগে মেজো মামাকে কানে কানে বললেন, এক ধাক্কায় 4 শত্রু শেষ। কাজটা মন্দ হয় না। 4 শত্রু শেষ করার গাঢ় আনন্দ নিয়ে মামা মারা গেলেন। তবে মৃত্যুর আগে মৌলানা ডাকিয়ে তাওবা করবেন। তাদের খুব আনন্দিত মনে হলো। কান্নাকাটি না করে আমার কানের কাছে তরবা পড়, কোরআন মজিদ পাঠ কর। মামার মৃত্যুর পর আমি ঢাকায় চলে এলাম। নতুন জীবন শুরু করলাম বড় ফুপুর সঙ্গে। প্রবল ঝাঁকি ঝুঁকিতে ঘুম ভাঙলো। চোখ মেলে দেখি বড় ফুপু পাশের বিছানায়, খালি বাদল নেই। সকালে ঘুম ভাঙতেই প্রথম যে জিনিসটা জানতে ইচ্ছা করে তা হচ্ছে কটা বাজে। বড় ফুপুকে এই প্রশ্ন করব না ভাবছি, তখন তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, কেলেঙ্কারি হয়েছে। কি কেলেঙ্কারি? মানুষের মুখে দেখাতে পারবো না রে। আমি বিছানায় বসতে বসতে বললাম, মেরিন ইঞ্জিনিয়ার রাতে এসেছিল, তারপর আর রাতে ফিরে যায়নি, তাই তো? তুই জানলি কি করে? অনুমান করছি। আমি সকালে একতলায় নেমে দেখি ওই ছেলেটা আর রিঙ্কি ছেলে নাকি রাতে তোর ফুপার অসুরের খবর পেয়ে এসেছিল। ঝড় বৃষ্টি দেখে আর ফিরে যায়নি। আর এই বদ মেয়ে সারা রাত ওই ছেলের সঙ্গে গল্প করেছে। কি বলবো? আমার তো হাত ঘামছে। কি রকম বদ মেয়ে চিন্তা করে দেখ। মেয়ের কত বড় সাহস! এই ছেলে এসেছে কথা, ভালো কথা, আমাকে তো খবরটা দিবি। আমি গম্ভীর গলায় বললাম, ওই ছেলেরা যে কেমন আক্কেলের, রাত দুপুরে এলো কি জন্য? হ্যাঁ, দেখ না কাণ্ড। বিয়ে হয়নি, কিছু হয়নি, শুধু বিয়ের কথা হয়েছে। এর মধ্যেই নাকি সারা রাত জেগে গল্প করতে হবে। রাত কি চলে যাচ্ছে নাকি? খুবই সত্য কথা। এখন ধর কোনো কারণে বিয়ে যদি ভেঙে যায়, তারপর আমরা মুখ দেখাবো কিভাবে? আমি এক্ষুনি নিচে যাচ্ছি ফুপু। ওই ফাজিল ছেলেটাকে গালে ঠাস করে একটা চর মারবো, তারপর দ্বিতীয় চর রিনির গালে। মেয়েকে বলে তাকে ক্ষমা করার কোনো অর্থ হয় না। তুই সবসময় অদ্ভুত কথাবার্তা বলিস কেন? ওই ছেলের গালে তুই চর মারতে পারবি? কেন পারবো না? যে ছেলে 2 দিন পর এই বাড়ির জামাই হচ্ছে, তার গালে তুই চর মারতে চাস? তোর কাছে এলাম একটা পরামর্শের জন্য। আজই ওদের বিয়ে লাগিয়ে দাও। আজ বিয়ে লাগিয়ে দে। হ্যাঁ, কাজী ডেকে এনে বিয়ে পড়িয়ে দাও, ঝামেলা চুকে যাক।
ওরা যত ইচ্ছা রাত জেগে গল্প করুক, আসল অনুষ্ঠান পরে হবে, বিয়েটা হয়ে যাক। ফুপু নিঃশ্বাস ফেললেন, মনে হচ্ছে আমার কথা তার মনে ধরেছে। আমি বললাম, তুমি চাইলে আমি ছেলেকে বলতে পারি, ওরা আবার ভাববে না তো আমরা চাপ দিচ্ছি। চাপাচাপির কি আছে, ছেলে এমন কি রসগোল্লা, মার্বেলের মতো সাইজ, বিয়ে বিয়ে দিয়ে দিচ্ছি, এই তো তার জন্য ধন্য হওয়া উচিত। তার তিন পুরুষের ভাগ্য যে আমরা। ফুপু বিরক্তকর বললেন, ছেলে এমন কি খারাপ? খারাপ তো বলছি না, একটু শর্ট। তার তা পুরুষ মানুষ শর্টে কিছু আসে যায় না। পুরুষ হচ্ছে সোনার চামচ, সোনার চামচ বাঁকা ও ভালো। আজ এই বিয়ের ব্যাপারে ছেলেকে রাজি হবে দেখি, কথা বলে আমার ধারণা হবে। তোর কথা তো সব সময় আবার মিলে যায়, একটু দেখ কথা বলে। আমি আমার পাঞ্জাবি খুঁজে পেলাম না। ফুপু বললেন, বাদল ভোরবেলা ওই পাঞ্জাবি গায়ে দিয়ে বের হয়েছে। আমি বাদলকে একটা শার্ট গায়ে দিয়ে নিচে নামতেই মেরিন ইঞ্জিনিয়ার সাহেব লাজুক গলায় বললেন, হিমু ভাই, আপনাকে একটা কথা বলতে চাই। খুব লজ্জা লাগছে। খুব লজ্জা লাগছে? অবশ্যই বলে ফেলো। রিনি খুব শখ পূর্ণিমা রাতে সমুদ্রে কেমন দেখায় সেটা দেখতে। 2 দিন পরেই পূর্ণিমা? ও আচ্ছা, 2 দিন পরেই পূর্ণিমা, তা তো জানতাম না। মনের কথা বলছি, ধরুন আজ যদি বিয়েটা হয়ে যায়, তাহলে আজ রাতে ট্রেনে রিনিকে নিয়ে কক্সবাজারে নিয়ে রওনা হতে পারি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে করে রাখবো আর কি। পরে একটা রিসিপশনের ব্যবস্থা না হয় হবে। তোমার দিকের আত্মীয় স্বজনরা ওদের ম্যানেজ করো, আমি শুধু ওদের বুঝিয়ে সুঝিয়ে দেখছি। রাজি করান মানে? রিনিকে বেচারি দীর্ঘদিনের শখ, এই জন্যই খারাপ লাগছে? না না না, তা তো বটেই। দীর্ঘদিনের শখ থাকলেও তো আর মেটানো উচিত। রাতের টিকিট পাওয়া যাবে তো? পূর্ব ফার্স্ট ক্লাস ব্যর্থ রিজার্ভ করতে হবে। রেলওয়েতে আমার লোক আছে হিমু ভাই। তাহলে তুমি বরং ওইটা আগে দেখো, আমি এদিকটা ম্যানেজ করছি। আনন্দে ইঞ্জিনিয়ার সাহেব চোখ চকচক করছে। সে গাঢ় গলায় বলল, রিনকি রিনকি আমাকে বলেছিল হিমু ভাইকে বললে উনি ম্যানেজ করে দিবেন। আপনি যে সত্যি সত্যি করবেন বুঝিনি। আমি হাসতে হাসতে বললাম, কি নিয়ে গল্প করলে সারা রাত? গল্প আর কি করুম বলুন। রিনকি এমন অভিমানী, কিছু বললেই তার চোখে পানি এসে যায়। সুপার সেন্সিটিভ মেয়ে। কথায় কথায় এক সময় বলেছিল যে ইউনিভার্সিটিতে পড়ার সময় হেনা নামের একটা মেয়ের সঙ্গে সামান্য পরিচয় হয়েছিল। এতেই রিনি কেঁদে অস্থির। আমাকে বলেছে, আর কোনোদিন যদি ওই মেয়ের নাম মুখে আনি, সে নাকি সুসাইড করবে। এইরকম মেয়ে নিয়ে বাস করা কঠিন হবে। খুবই দুশ্চিন্তা লাগছে হিমু ভাই। ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু মোটেও চিন্তিত মনে হলো না, বরং খুবই আনন্দিত মনে হলো। আমার ধারণা প্রায় সে হেনার কথা বলে রিনিকে কাঁদিয়ে আনন্দ পাবে। কাঁদিয়ে আনন্দ পাবে। রিঙ্কিও কেঁদে আনন্দ পাবে। ওদের এমন আনন্দের সময়। আমি বললাম, এই কথা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার আত্মীয় স্বজনকে বলো। তার চেয়ে যা জরুরি তাই হচ্ছে টিকিটের ব্যবস্থা। আমি ফুপাকে রাজি করাচ্ছি। রাজি হচ্ছে কিনা জেনে গেলে ভালো হতো না হিমু ভাই? আমি ভবিষ্যৎ বলতে পারি, তুমি কি জানো না? জানি। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তোমাদের দুজনের হাত ধরাধরি করে সমুদ্রের পাড়ে হাঁটছো। অসম্ভব সুন্দর জ্যোৎস্না হয়েছে, সমুদ্রের পানি রূপার মতো চকচক করছে। তোমার আমার কি? থাক, সবটা বললে রহস্য শেষ হয়ে যাবে। আপনি একজন অসাধারণ মানুষ হিমু ভাই, অসাধারণ। আমি
এবং বাদল ওদের 11টা টেনে তুলে দিয়ে আসলাম। তখন হচ্ছে হিমু কিন্তু রিঙ্কি এবং যে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার হচ্ছে আপনার কক্সবাজারে যাওয়ার জন্য টিকিট কেটে দিয়েছিল এবং তারা কিন্তু ঠিক আছে উঠে পড়েছিল, 11টার টিকিট কেটে ফেলেছিল এবং বিয়ে শেষে তারা কিন্তু ঘুরতে চলে গিয়েছিল সমুদ্র পাড়ে। তো এখন আবার দেখি কি বলে। ফুপা ফুপু এলেন না, ফুপার শরীর খারাপ করেছে, ট্রেন ছাড়বার আগ মুহূর্তে রিঙ্কি বলল, হিমি ভাই আমার কেমন জানি ভয় ভয় করছে। কিসের ভয়? এত আনন্দ লাগছে, আনন্দের পরই তো কষ্ট আসে। যদি খুব কষ্ট আসে, কষ্ট আসবে না, তোমার জীবন হবে আনন্দময়। তোমাদেরকে আমি আমার ময়ূরাক্ষী নদীর ব্যবহার করতে দিয়েছি। এই নদী যারা ব্যবহার করে তাদের জীবন কষ্ট আসে না। তুমি তুমি কি যে পাগলের মতো কথা বলো মাঝে মাঝে। কিসের নদী? কিসের নদী? আছে একটা নদী। আমি আমার জনপ্রিয় মানুষদের শুধু এই নদী ব্যবহার করতে দেই, অন্য কাউকে দেই না। তুই আমার অতি প্রিয় একজন, যদিও খানিকটা বোকা, তবুও প্রিয়। তুমি একটা পাগল, তোমার চিকিৎসা হওয়া দরকার। ট্রেন নড়ে উঠলো, আমি জানলার সঙ্গে সঙ্গে হাত নামালাম। রিঙ্কি আনন্দময় মুখ দেখতে এত ভালো লাগছে। রিঙ্কির চোখে এখন জল, সে কাঁদছে। আমি মনে মনে বললাম, হে ঈশ্বর, এই কান্নাই রিঙ্কি নামে মেয়েটির জীবনের শেষ কান্না হোক। 5:10 এবং অন্তরায় ফিরলাম। আস্তে আস্তে মসজিদ, মেসে এবং নিউ বোর্ডিং হাউস। মসজিদ বোর্ডিং হাউসে দীর্ঘদিন ধরে আছে। কলেজে যখন পড়তো তখন থেকে ওই অন্ধ গজ্জব ঘুরে বেড়ায়। একমাত্র ভাড়ার একটা ঘর, সেই ঘরে একটা চৌকি, একটা টেবিল এবং চেয়ারের ব্যবস্থা। সেই কারণে চেয়ারের পাতার জায়গা নেই। মসজিদ চৌকির একটা শীতল পাটি ও শীতল গ্রীষ্ম সবসময় পাতা থাকে। মশারিও কাটানো থাকে। প্রতিদিন মশারি তোলা এবং মশারি ফেলার সময় মসজিদের নেই। তাকে সময় এবং রাত 11টা পর্যন্ত নানান অনুসন্ধান করতে হয়। প্রতি মাসের প্রতিটি মনিটর করতে হয়। একটা দেশের বাড়িতে একটা বড় লোকের কাছে তৃতীয়টি কলমা ভদ্রলোক রয়েছে। ভদ্রলোক মসজিদে প্রতি মাসে টাকা পাঠাতেন এবং জিজ্ঞেস করে হাসে। এইসব রহস্যের কারণে মসজিদে আমাদের বেশ পছন্দ। আমাকে মসজিদের পছন্দ কি না আমি জানি না। সে মানুষের সঙ্গে সম্পূর্ণ অনাগ্রহ দিয়ে মেশে, কোনো কিছুতেই আবার সে বিস্মিত প্রকাশ করে না। সম্ভবত শৈশবে তার বিস্মিত হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। ইউনিভার্সিটিতে পড়ার সময় তাকে একবার একটা ম্যাজিক শো দেখতে নিয়ে গেছিলাম। ডাচ এক জাদুকর জার্মান কালচার স্টোনারে জাদু দেখাচ্ছেন। বিস্ময়কর কারখানাগুলো একের পর এক ঘটে যাচ্ছে। এই সময় তিনি তার সুন্দরী স্ত্রীকে করাত দিয়ে কেটে 2 টুকরা করে ফেললেন। ভয়াবহ ব্যাপার। মহিলা দর্শকরা ভয়ে হু হু জাতীয় শব্দ করছে। তাকে দেখি মসজিদ ঘুমিয়ে পড়েছে। তীক্ষ্ণ ডাকাডাকি শব্দ আছে। আমি চিমটি কেটে তার ঘুম ভাঙালাম। সে বলল, কি হয়েছে? আমি বললাম, করাত দিয়ে মানুষ কাটা হয়েছে। মসজিদ হাই তুলে বলল, ও আচ্ছা। সে সম্পূর্ণ
নির্লুপ ভঙ্গিতে তাকিয়ে রইল। অথচ আমি অনেক ঝামেলা করে 2টা টিকিটের জোগাড় করেছি যাতে একবার অন্তত সে বিস্মিত হয়। আমার ধারণা তাজমহলের সামনেও তাকে নিয়ে যাওয়া হয়, সে হাই চাপতে চাপতে বলবে, ও আচ্ছা এটাই তাজমহল, ভালোই তো, মন্দ কি? মজিদকে আমার একেবারেই তাজমহল দেখানোর ইচ্ছা। সে দেখার জন্য সত্যি সত্যি যে কি করে, সে আসলেও কিছু করে কিনা। 10 দিন পর মজিদের সঙ্গে আমার দেখা। সে একবার মাত্র মাথা ঘুরিয়ে তাকালো, তারপর পত্রিকা পড়তে লাগলো। বছরখানেক আগে বছরখানেক আগের বাড়ি একটা ম্যাগাজিন। একবার জিজ্ঞাসা করলো না আমার খবর কি, আমি কেমন, এতদিন কোথায় ছিলাম। আমি বললাম, তোর খবর কিরে মজিদ? মজিদ এই প্রশ্নের উত্তর দিল না। অপ্রয়োজনীয় কোনো প্রশ্নের উত্তর সে দেয় না। তোর আজ টিউশনি নেই, ঘরে বসে আছিস যে? আজ শুক্রবার। তখন মনে পড়ল ছুটির দিন যখন তার হাতে কোনো কাজ না থাকে তখন সে ম্যাগাজিন জোগাড় করে, ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে ঘুমায়, আবার জেগে ওঠে, ম্যাগাজিনের পাতা উল্টায়, কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়ে। জীবনের কাছে তার যেন কিছুই চাওয়ার বা পাওয়ার নেই। 4-5টা টিউশনির মাঝে মধ্যে কি খুচরা কাজ এবং প্রভু দেখায় কাজের খুব বেশি। বিএ পাশ করার পর কিছুদিন সে চাকরির চেষ্টা করেছিল, তারপর দূর আমার হবে না এই বলে সব ছেড়ে ছুড়ে দিল।
আমি একবার বলেছিলাম সারা জীবন এই করেই কাটবে নাকি? সে বলল, অসুবিধা কি, তুই তো কিছুই না করে কাটাচ্ছিস। আমার অবস্থা ভিন্ন, আমার কোনো দায়িত্ব নেই, তাছাড়া আমি একটা এক্সপেরিমেন্ট করছি, তুই তো আর করছিস না। মজিদ কিছুই বলল না। আমি ভেবেছিলাম একবার হয়তো জিজ্ঞেস করবে কিসের এক্সপেরিমেন্ট, তাও করলো না। আসলে তোর জীবনে কোনো কৌতূহল নেই। রূপাকে অনেক অনেকবার একবার রাজি করেছিলাম যাতে সে মজিদকে নিয়ে চিড়িয়াখানা থেকে ঘুরে আসে। আমার দেখার ইচ্ছে একটি অসম্ভব রূপবতী এবং বুদ্ধিমতী মেয়েকে পাশে পেয়ে তার মনের ভাব কী হয়। আগের মতো সে কি নির্লিপ্ত থাকে, নাকি জীবনের সম্পর্কে খানিকটা হলেও আগ্রহীত হয়। আমার প্রস্তাবে রূপা প্রথমে খুব রাগ করলো, চোখ তীক্ষ্ণ করে বলল, তুমি নিজেকে কখনো আমাকে নিয়ে চিড়িয়াখানায় গিয়েছো? চিনি না জানি না একটা ছেলেকে নিয়ে আমি যাব? তুমি আমাকে পেয়েছো কি? সে যতই রাগ করে আমি ততই হাসি। রূপাকে ঠান্ডা করার এই একটা পথ। সে যত রাগ করবে আমি তত হাসবো। আমার হাসি দেখে সে আরও রাখবে, আমি আরও হাসবো, সে আরও ছেড়ে দেবে। এবারও তাই হলো, সে মজিদকে নিয়ে যেতে রাজি হলো। আমি একটি ছুটির দিন মজিদকে বললাম, তুই চিড়িয়াখানা থেকে ঘুরে আয়, পত্রিকায় দেখলাম যে জিরাফ এসেছে। মজিদ বলল, জিরাফ দেখে কি হবে? কিছুই হবে না, তুই দেখে আয়। খুব ইচ্ছে করছে না। আমার এক দূর সম্পর্কের ফুফাতো বোন, বেচারি চিড়িয়াখানা দেখার শখ, সঙ্গে কোনো পুরুষ না থাকায় যেতে পারছে না। আমার আবার জন্তু জানোয়ার ভালো লাগে না, তুই তাকে নিয়ে যা। মজিদ বলল, আচ্ছা। আমার ধারণা ছিল রূপাকে দেখে মজিদ একটা ধাক্কা খাবে, সেরকম কিছুই হলো না। রূপা গাড়ি নিয়ে এসেছিল, মজিদ গম্ভীর মুখে ড্রাইভারের পাশে বসলো। রূপা হাসি মুখে বলল, আপনি সামনে বসছেন কেন? পেছনে আসেন, দুইজনে গল্প করতে করতে যায়। মজিদ বলল, আচ্ছা। পেছনে বসে সে এসে পিছনে বসলো। তার মুখে ভবেশ একবারও ভালো করে দেখলো না। তার পাশে দিয়ে বসা একটা নানাবিত ফিরে আসার পর জিজ্ঞেস করলাম, কেমন দেখলি? ভালোই। কথা হয়েছে রূপার সঙ্গে? হ্যাঁ। কি কথা হলো? মনে নেই। আচ্ছা, রূপা পরের কি রঙের শাড়ি পরে ছিল রে? লক্ষ্য করিনি তো। আমি মজিদকে সঙ্গে অনেকটা সময় কাটায়, রাতে তার সঙ্গে চৌকিতে ঘুমায়। লোকের মায়ন কালো কোন খোঁজ রে। তার কাছে নিজের চেষ্টা করছি কি করে আশেপাশের জগৎ সম্পর্কে পুরো লিপ্ত হওয়া যায়। সাধু সন্ন্যাসীরা অনেক সাধনা হয়ে সে স্তরে পৌঁছে, মজি সেই স্তরে কি করে এত সহজে অতিক্রম করলো তা আমার জানতে খুব ইচ্ছা করে। আমার বাবা তার খাতার অন্যদের সব উপদেশ লিখে রেখে গেছেন, তার মধ্যে একটার সিনেমা হচ্ছে নির্লিপ্ততা। তিনি বলেছেন, নির্লিপ্ততা